নমস্কার, আমি সুদীপ। আজ আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমরা পলিটি থেকে অল্প কিছু কোশ্চেন করব, কিন্তু আমি চেষ্টা করব যে প্রত্যেকটা কোশ্চেনের যতটা সম্ভব অতিরিক্ত তথ্যাবলি দিয়ে সেগুলোকে আরও বেশি মানে সেই সাবজেক্টটাকে মানে সেই অংশটাকে আরও ভালোভাবে তোমাদের কাছে পরিষ্কার করে তোলা। তো প্রথম কোশ্চেন শুরু করছি। তো দেখো, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ প্রথম কে করেন? ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা চালু করার সুপারিশ প্রথম কে করেছিল? ত্রিস্তর মানে আমি বলি তোমাদের, ত্রিস্তর মানে যেখানে যে পঞ্চায়েতি রাজ সিস্টেমে টোটাল 3টে স্তর রয়েছে। একটা স্তর হচ্ছে তোমার গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। সবার নিচে কোনটা? গ্রাম সভা, তারপর পঞ্চায়েত সমিতি, সবার উপরে জেলা পরিষদ। তো এই যে এই ধারণাটা এটা সুপারিশ করেছিল বলবন্ত রায় মেহতা কমিটি। এবং এটা কত সালে সুপারিশটা করেছিল? এটা সুপারিশ করেছিল 1957, ঠিক আছে, 1957, অর্থাৎ 1957 সালে বলবন্ত রায় মেহতা কমিটি থেকে এটা সুপারিশ করা হয়েছিল। অ্যাকচুয়ালি কমিটিটা গঠন হয়েছিল 1957-তে, কিন্তু রিপোর্ট পেশ হয়েছিল তার পরের বছর, মনে রেখো এটা। তো এটা থেকে আমরা তো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে আর আমরা কী কী জিনিস জানতে পারি? প্রথম কথা হচ্ছে পঞ্চায়েতি রাজ সিস্টেমের কথা কোথায় লেখা আছে? পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা কত নাম্বার আর্টিকেলে দেওয়া আছে? 44 নাম্বার ডিপিএসপিতে 44 নাম্বার আর্টিকেলে আমরা পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা জানতে পারবো। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ত্রিস্তর বললে তো আমরা জানি বলবন্ত রায় মেহতা কমিটি হবে। যদি ত্রিস্তরের জায়গায় যদি দ্বিস্তর বলা হয় তখন সেক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে অশোক মেহতা কমিটি। এই কমিটিটা বসানো হয়েছিল অর্থাৎ গঠন করা হয়েছিল 1977 সালে, এবং এটা কোন গভর্নমেন্ট করেছিল? জনতা পার্টি গভর্নমেন্ট। এবং তোমরা মনে রেখো এই যে 73তম যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল 73rd, সেখানে পঞ্চায়েতি রাজ সিস্টেমের জন্য টোটাল 29টি কর্মের কথা বলা হয়েছে। এবং এখানে এই যে 73তম যে সংবিধান সংশোধন যেটা হলো, তো সংবিধানের সংশোধন করার পর কিছু তো তার ব্যাপারে লেখা হয়েছে, কিভাবে হবে, এর কাজ কি হবে। তো সেইগুলোকে কোথায় ভরা হয়েছিল? 243 নাম্বার আর্টিকেলে, 243 থেকে 243 যেটা এখানে আর লিখছি না, ঠিক আছে। তারপর পঞ্চায়েতি রাজ সিস্টেম আমাদের কোথায় চালু হয়েছিল? প্রথম কোথায় ছিল? রাজস্থানের নাগোরা নামক একটা ডিস্ট্রিক্ট ছিল, সেখানে প্রথম পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু হয়েছিল। এবং কত সালে? 1959 এটা চালু হয়েছিল। তো মোটামুটি পঞ্চায়েতি রাজ সিস্টেম থেকে যা যা কোশ্চেন আসে দিয়ে দিলাম। তো অনেক ধরনের কোশ্চেন আসতে পারে, যে কটা বললাম সেই সবগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। তোমাদের অশোক মেহতা কমিটি থেকে বললাম 1977 সালে, দ্বিস্তর 2 টায়ার, বলবন্ত রায় মেহতা 3 টায়ার। আর শরণ সিং কমিটি এর সাথে সম্পর্কিত না। তারপর হচ্ছে তোমার ত্রিস্তরের মধ্যে 3টি স্তর তোমাদের আমি প্রথমেই বলে দিয়েছি, এবং যে 3টি স্তর বললাম সেই 3টি স্তর মনে রেখো জানো। প্রথমটাকে বলা হয়, কি বলেছিলাম, প্রথমটাকে বলা হয় গ্রাম সভা, তারপরটাকে বলা হয় পঞ্চায়েত সমিতি, এবং সবার শেষে যেটা সবার উপরে যেটা সেটা হচ্ছে জেলা পরিষদ। ঠিক আছে। তো পরবর্তী কোশ্চেনে যাই। এবার অনেকক্ষণ দিলাম টাইম। এবার এখানে কি বলছে দেখি, ভারতের সংবিধানের কোন তফসিলে অঙ্গরাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঙ্গগুলির নাম আছে? তো কোন তফসিল হচ্ছে স্কেডিউল, ঠিক আছে। কতগুলি আছে? এটা টোটাল 12টি আছে। এবং তোমরা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেককে কিন্তু এই 12টি শিডিউলের নাম কিন্তু মনে রাখতে হবে। তো এটার জন্য একটা ট্রিক আছে। ট্রিকটা কি আমি এখন বলে দেবো? দেখো, একটা ট্রিকটা হচ্ছে, আমি প্রথমে কেটে লিখছি।
TEARS, টিয়ার্স, টিয়ার্স অফ ওল্ড, এটাকে সাইডে সরানো যায় নাকি দেখি, ওল্ড, ওএলডি ওল্ড, PM, টিয়ার্স অফ ওল্ড PM, টিয়ার্স অফ ওল্ড PM হলো। এখান থেকেই এই প্রথম অক্ষরগুলো থেকেই প্রত্যেকটা যে আমাদের শিডিউল রয়েছে 12টা, সেই প্রত্যেকটা শিডিউলে কি বলা হয়েছে সেটা সম্পর্কে আমরা জানতে পারবো। বলে রাখি যে আমাদের যখন সংবিধান সৃষ্টি হয়েছিল, মানে তৈরি হয়েছিল, তখন সেই সময় কিন্তু 8টি শিডিউল ছিল, তারপর 4টি আবার নতুন করে পরে অ্যাড হয়েছিল। টি ফর টেরিটরির কথা বলা হয়েছে, ভারতের যে সীমানা এবং রাজ্যগুলির কথা বলা হয়েছে টিতে, টি ফর টেরিটরি। ই ফর এমুলমেন্ট মানে হচ্ছে স্যালারি, বেতন, বেতনের সম্পর্কে বলা হয়েছে দ্বিতীয় যে শিডিউল সেটাতে। এ ফর অ্যাফার্মেশন মানে হচ্ছে শপথ, শপথ, শপথ গ্রহণের কথা কোথায় লেখা আছে? 3 নাম্বার যে। আর ফর রাজ্যসভা, রাজ্যসভার সিট অ্যালোকেশনের ব্যাপারে বা সিট বন্টনের সঙ্গে সম্পর্কিত মানে তফসিলি কোনটা? এই 4 নাম্বার যে তফসিলি, সেখানে রাজ্যসভার সিট বন্টনের কথা বলা হচ্ছে। শিডিউল এরিয়া, এস ফর শিডিউল এরিয়া এবং ও ফর আদার শিডিউল এরিয়া। শিডিউল এরিয়া যেমন ধরো যে আমাদের নর্থ ইস্টে কিছু কিছু স্টেট আছে, হ্যাঁ, সেই সমস্ত স্টেটগুলোকে, আর আসাম, মণিপুর, এই সমস্তগুলো, এগুলো এইরকম শিডিউল এরিয়া কিছু কিছু আছে, সেগুলোকে আমি একদিন পরে বলে দেবো। শিডিউল এরিয়ার ব্যাপারে এই সমস্ত তোমার পঞ্চম এবং ষষ্ঠতে বলা আছে। এফ ফর ফেডারেল, অর্থাৎ এখানে তোমার যে ফেডারেশন, অর্থাৎ যে তিনটে কী বলো ওটাকে, তিনটে যে লিস্ট আছে, হ্যাঁ, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, কোন কাজটা কে করবে, কোনটা স্টেট করবে, কোনটা সে কেন্দ্র করবে, কোনটা দুজনে মিলে করবে, সেই সমস্ত লিস্টেরগুলো বলা আছে তোমার যে এই তোমার এফ যেটা, সেই 7 নাম্বার শিডিউলে বলা আছে, ঠিক আছে। ও মানে হচ্ছে অষ্টম শিডিউলে ওতে ও লেখা আছে, এটাতে কি আছে? এটাতে হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। দেখো কনফিউজ হয়ে না, প্রথম যে 6 নাম্বারটা, হ্যাঁ, সেই 6 নাম্বারে কী রয়েছে? আদার শিডিউল এরিয়া, এটাও কিন্তু এটা হচ্ছে আদার শিডিউল এরিয়া, আর যে পরবর্তী যে ওটা লেখা রয়েছে সেটা হচ্ছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ কটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে আমাদের? 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে। সেটা কোথায় লেখা আছে? অষ্টম তফসিলিতে লেখা আছে। এর যে এল ফর হচ্ছে তোমার ল্যান্ড রেভিনিউ, ল্যান্ড রেভিনিউ এর ব্যাপারে বলা হচ্ছে। কত নাম্বার? এটা 9 শিডিউলের মধ্যে আছে ল্যান্ড রেভিনিউ। আর 10 নাম্বার শিডিউলটাতে তোমার কি রয়েছে? ডি ফর ডিফেকশন, অ্যান্টি ডিফেকশন লয়ের কথা বলা হয়েছে। আর পি ফর হচ্ছে পঞ্চায়েত, আর এম ফর হচ্ছে মিউনিসিপ্যালিটিস। এইগুলো এই চারটে LDPM, এই চারটে পরবর্তীকালে অ্যাড করা হয়েছিল। এটা 1956, এটা হচ্ছে 1952, 1992, 1992, ঠিক আছে। প্রত্যেকটার আলাদা আলাদা তোমার রয়েছে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট রয়েছে। তো এইটা ছিল আমাদের তো আমাকে কী জিজ্ঞাসা করেছে? ভারতের সংবিধানের কোন তফসিলিতে অঙ্গরাজ্যগুলি ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম আছে? নাম কোথায় বলেছিলাম? মানে অঙ্গরাজ্য এবং তফসিলি, কেন্দ্র, সীমানা, এইসবগুলো কোথায় আছে? ফার্স্ট তফসিলি, অর্থাৎ প্রথম, ঠিক আছে। পরবর্তীতে চলে এসো। কোনটি ভারতের পরিকল্পনার উদ্দেশ্য নয়? পরিকল্পনার উদ্দেশ্য নয় কোনটা? এটা পরিকল্পনার কথা বলা আছে। পরিকল্পনাতে কোন দিকগুলো আমরা ভাববো? শিল্প বৃদ্ধি হোক, এটা চাইবো, অবশ্যই চাইবো। জনসংখ্যা বৃদ্ধি হোক, এটা চাইবো কখনো? না। স্বনির্ভর হোক, দেশ স্বনির্ভর হোক, সেটা সবাই জানে, সবাই চায় এটা, হ্যাঁ। আত্মনির্ভর ভারত এখন আমরা বলে থাকি, এটা একটা বড় স্লোগান। এটা একটা উৎপাদনশীল নিয়োগ বৃদ্ধি, নিয়োগ FDI আসুক আমাদের দেশে, সেটাই আমরা চাইবো। তাই কোনটা নয় সেটাই জানতে চেয়েছে, তো অপশান বি হবে আমাদের অ্যান্সার। দেখো তারপর রয়েছে কি? WTO। তোমরা জানো সবাই যে WTO মানে হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, যেটা 1995 শুরু হয়।
বাট এর আগে একটা নাম ছিল, এটা অ্যাকচুয়ালি 95 রিনেম হয়েছে। এর আগে একটা নাম ছিল, যে নামটা হচ্ছে গ্যাট, GATT, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। ঠিক আছে, ট্যারিফ অন ট্রেড, জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড। তো এইটা হচ্ছে তোমার পুরনো নাম কার, WTO। তো WTO তো তৈরি হয়েছে 1995 বললাম। গ্যাট কবে তোমার চালু হয়েছিল, 1947 সালে। ঠিক আছে, 1947 সালে, মনে রেখো, এটা দিয়ে দিতেই পারে। IMF 1945, ঠিক আছে। আর নাবার্ড 1982, ঠিক আছে। আর IDBI 1964, ঠিক আছে। তো এগুলো সবই মাথায় রেখো। আর IMF যখন বললাম তখন বলে দিই WB, অর্থাৎ কি, ওয়েস্ট বেঙ্গল না, ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের স্থাপনাকাল কখন, তার ঠিক আগের বছর, অর্থাৎ 1944। এবার বলে রাখি, এই যে IMF এবং যে ওয়ার্ল্ড ব্যাংক দুটোই তৈরি হয়েছিল একটা কমিটির দ্বারা, একটা কনফারেন্সের দ্বারা। সেই কনফারেন্সটার নাম হচ্ছে ব্রিটেন উড কনফারেন্স, ঠিক আছে। এই কনফারেন্সটার মাধ্যমেই কিন্তু এটা চালু হয়েছিল। বলে রাখি, এই যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটাকে বলা হয়, এই IMF-এর যে কার্যকারিতা শুরু হয়েছিল সেটা 1947 সালে মার্চ মাসে হয়েছিল, ঠিক আছে। কিন্তু স্থাপিত হয়েছিল 1945 সালে। এর যে জনসংখ্যা, এই সদস্য মেম্বারগুলো অনেক সময় পরীক্ষাতে দেয় যে IMF-এর বর্তমানে কতগুলি দেশ সদস্য রয়েছে। তো IMF-এর সদস্য রয়েছে 191, ঠিক আছে। আর তোমার ওয়ার্ল্ড ব্যাংকের সদস্যের সংখ্যা হচ্ছে 189, ঠিক আছে, এটা মাথায় রেখো। আর পরবর্তীতে যাই, নাবার্ড জানো, নাবার্ডের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। IDBI এর পুরো নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। চলো, টাকার অবমূল্যায়ন হলে দেশের রপ্তানি কী হবে, বাড়বে, কমবে, একই থাকবে? দেখো, এটা একটু বোঝাই তোমাকে। দেখো, ধরো যে কোনো একটা জিনিস মনে করো, ধরো একটা আপেলের একটা, মনে করে নাও, হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশান তৈরি করো মাথার মধ্যে, যে একটা আপেল, সে আপেলের দামটা হচ্ছে 50 টাকা। এবার তুমি সেটাকে বাইরে রপ্তানি করবে। তো তুমি ধরো বাইরে রপ্তানি করবে কোন দেশে, ধরো আমেরিকাতে রপ্তানি করবে। দেশ আমেরিকাতে তুমি রপ্তানি করবে, তোমার কস্ট হচ্ছে, তোমার দাম হচ্ছে, তুমি বিক্রি করতে চাও 50 টাকায়। এবার তুমি যে সময় বিক্রি করছো, ধরো সেই সময় ধরে নাও $1 সমান হচ্ছে 50 টাকা, ভারতীয় পয়সায় 50 টাকা। অর্থাৎ তুমি যদি দোকানে যাও বা কোনো একটা ব্যাংকে যাও, তুমি 50 টাকা দিলে তবে গিয়ে তোমাকে $1 দেবে, ঠিক আছে। বেশ, এইটা তুমি এই মুহূর্তে ধরো এই সিচুয়েশনে রয়েছে যে $1 সমান 50 পয়সা। তো ধরো আমেরিকাতে তুমি 10টা আপেল পাঠাবে, বা ধরো একটাই আপেল পাঠাবে, বোঝার সুবিধার জন্য একটাই আপেল পাঠাবে। তো আমেরিকার লোকটা ওই একটা আপেল কিনতে কত টাকা খরচা করবে, অর্থাৎ সে আমাদের দেশে ক টাকা পাঠাবে, $1 পাঠাবে। কেন পাঠাবে? কারণ $1 মানে ওদের ওদিকে $1 পাঠানো মানে হচ্ছে আমাদের এদিকে 50 টাকা আসা, অর্থাৎ তুমি ওটাকে 50 টাকা হিসাবেই পাবে। বাট দুদিন পর কী হলো, টাকার দাম কমে গেল, অর্থাৎ তুমি আর ব্যাংকে গেলে 50 টাকা দিলে $1 দেবে না, তখন তোমাকে ওই $1 কেনার জন্য তোমাকে 100 টাকা দিতে হবে। ধরো ডলারের দাম এই মুহূর্তে 100 টাকা হয়ে গেল ভারতীয় মুদ্রায়, ধরে নাও, তোমাকে বোঝানোর জন্য বলছি এটা। তো তো তখন সেক্ষেত্রে কী হবে, তুমি যখন বিদেশে মানে আমেরিকাতে যখন সেম আপেল তুমি রপ্তানি করলে, তো তখন আমেরিকার লোকটা $1 যখন দেবে, তখন ওখানকার যে দোকানদার তাকে 2টো আপেল দেবে। কেন দেবে? কারণ তখন সেই মুহূর্তে $1 সমান সমান হচ্ছে ভারতীয় টাকায় 100 টাকা। আর আপেলের দামটা কিন্তু সেম থেকে গেছে, আপেলের দাম কত, 50 টাকা। তো 50 টাকায় যেটা ও আগে একটা আপেল পেতো, এখন সে 2টো আপেল পাবে। বুঝতে পারলে? তাহলে কি হলো, সেই লোকটা আরও খুশি হয়ে যাবে, আরে ভাই এত দাম কমে গেল, বেশ ঠিক আছে, তাহলে আমাকে এক কাজ করো, তুমি এতগুলো দিয়ে দাও, এবং ওই দোকান থেকেই আমি ইন্ডিয়া থেকে আরও বেশি করে কিনবে সে। এই জন্য তার কী হলো, তোমাকে আরও বেশি পরিমাণে সে আগ্রহ দেখাবে যে আমাকে আরও পাঠাও, এত কম দামে বিক্রি করছো, আমি আরও কিনতে চাই। তো যত বেশি জিনিসের দাম কিনবে মানুষ, তো সেখান থেকে বেশি পেতে চাইবে। তো সেই কারণে
টাকার অবমূল্যায়ন হলে তোমার রপ্তানিটা কী হবে, বাড়বে। ঠিক আছে। মৌলিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে কে রিট জারি করতে পারে? রিট কে জারি করতে, রিট অ্যাকচুয়ালি দুজনেই জারি করতে পারে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুজনেই জারি করতে পারবে। কিন্তু হাইকোর্টের আর্টিকেল কত নম্বর আর্টিকেলের থ্রুতে জারি করে? 226 নম্বর আর্টিকেল। কিন্তু সুপ্রিম কোর্ট সেখানে জারি করতে পারে কত নম্বর আর্টিকেলের থ্রুতে? 32 নম্বর আর্টিকেল। এখানে পার্থক্যটা কি? 32 নাম্বারটা আসছে তোমার ফান্ডামেন্টাল রাইটের অন্তর্গত, অর্থাৎ মৌলিক অধিকারের অন্তর্গত। কেন মৌলিক অধিকারের অন্তর্গত? কারণ আমরা জানি যে মৌলিক অধিকার 12 থেকে 35 পর্যন্ত রয়েছে। তাহলে 12 থেকে 35-এর মধ্যে যে সমস্ত আর্টিকেলগুলো রয়েছে সেগুলো সবই আমাদের ফান্ডামেন্টাল রাইট। ঠিক আছে। তো সুপ্রিম কোর্টে যেটা জারি করে সেটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে, অর্থাৎ যে কোনো নাগরিক সেটা ব্যবহার করতে পারে। এবং এই জন্যই এই 32 নম্বর আর্টিকেলটাকে কী বলেছিল? বি.আর. আম্বেদকর কী বলেছিলেন? যে এটা হলো হার্ট অ্যান্ড সোল অফ আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে। আর এই বি.আর. আম্বেদকরকে কী বলা হয়? বি.আর. আম্বেদকরকে বলা হয় দ্য আর্কিটেক্ট অফ আওয়ার কনস্টিটিউশন, ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন, অনেক কিছুই বলা হয়। তো এই যে হাইকোর্টের অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্ট কেবলমাত্র তোমার মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ হয় সেক্ষেত্রে কিন্তু তোমার কথা শুনবে। বাট এই যে হাইকোর্ট শুধুমাত্র যে মৌলিক অধিকারের ব্যাপারেই দেখবে তা নয়, ও আদার্স ম্যাটারগুলোকেও এই রিটের মধ্যে মানে অন্য কোনো ব্যাপার থাকলে সেক্ষেত্রেও কিন্তু ও রিট জারি করতে পারে। তো সেই ক্ষেত্রে যদি দেখা যায় হাইকোর্টের রিট জারি করার ক্ষমতাটা মানে এরিয়াটা, এখতিয়ার যেটা সেটাকে বলা হয়, এখতিয়ারটা হাইকোর্টের এখানে বলা হয়। ঠিক আছে। আর আরও কিছু বলার আছে, সেটা হচ্ছে যে এই যে রিট কয় প্রকারের হয়ে থাকে? রিট 5 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে। রিট কী আছে? একটা হচ্ছে হেভিয়াস কর্পাস, একটা হচ্ছে ম্যান্ডামাস, একটা হচ্ছে কো ওয়ারান্টো, একটা হচ্ছে প্রোহিবিশন, আর একটা হচ্ছে সার্চিউরারি। ঠিক আছে। এবার বলে দিই কোনটা কি। হ্যাভিয়াস কর্পাস মানে হচ্ছে তোমার টু হ্যাভ এ বডি, অর্থাৎ কোনো একটা ব্যক্তিকে পুলিশ বা কোনো একটা কেউ গ্রেপ্তার করে নিয়ে গেল, তো তার বাড়ির লোক যদি চায় যে আমি আমার প্রিয়জনকে দেখতে চাই, আমার সামনে তাকে প্রেজেন্ট করব, তো সেটা ওদের এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এবং সেই পুলিশ বা যেই তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে তাকে 24 ঘন্টার মধ্যে তার সামনে উপস্থিত করাতেই হবে। যদি না করাতে পারে সেক্ষেত্রে সেই ব্যক্তি যাদের বাড়ির লোক তারা সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্লাই করতে পারবে, আপিল করতে পারবে। ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আনএথিক্যাল ডিটেনশনের ক্ষেত্রে অবশ্যই, এবং যে কোনো মানে শুধু যে আনএথিক্যাল বলেই হবে না, যে কোনো ধরনের ডিটেনশনের ক্ষেত্রেই কিন্তু মানে তাকে প্রেজেন্ট করার যখন প্রশ্ন আসবে তখনই হেভিয়াস কর্পাস আমি জারি করতে পারবো। তারপর হচ্ছে ম্যান্ডামাস হচ্ছে কোনো একটা ব্যক্তি যদি তার নিজের কাজ যদি সে নিজে না করে থাকে, অর্থাৎ তাই সে কোনো একটা কথা দিয়েছিল, ধরো তুমি পোস্ট অফিস একটা সরকারি সংস্থা, সেখানে ধরো তুমি কোনো একটা পলিসি নিলে বা কোনো কিছু করালে যে এত বছর পর আমাকে এত টাকা দেওয়া হলো, পোস্ট অফিস হোক বা LIC করলে বা ধরো স্টেট ব্যাংক বা কোনো ব্যাংকে গিয়ে করলে, সেটা আধা সরকারি হোক বা সরকারি হোক, সেখান থেকে তুমি করার পর তুমি যখন সেটা ম্যাচিওর হলো বা হলো, তখন তুমি সেই কাগজ নিয়ে তার কাছে গেলে যে আমাকে এত টাকা ফেরত দেবে, এত টাকা সুদ সমেত। সে যদি দিতে সেটা ইনকার করে, সে যদি সেটা রিফিউজ করে যে না, আমি ডিনাই করে যে আমি দেবো না, তাহলে তখন সেক্ষেত্রে এই ম্যান্ডামাস তুমি ইউজ করতে পারবে। কো ওয়ারান্টো মানে হচ্ছে বাই হোয়াট অথরিটি, কী অধিকারে তুমি এই পদটা হোল্ড করে আছো। কোনো একটা ব্যক্তি যে উপযুক্ত নয় বা তার প্রপার সেই চেয়ারে বসার তার অধিকার নেই, তারপরেও সে সেই চেয়ারটাকে হোল্ড করছে, তখন সেক্ষেত্রে এই কো ওয়ারান্টো এই রিটটা তুমি ইউজ করতে পারবে। তারপর হচ্ছে প্রোহিবিশন শুনেই বুঝতে পারছো এটা বাধা দেওয়া বা আটকে নেওয়ার কথা বলা হয়েছে এখানে। প্রোহিবিশন হচ্ছে সেই জিনিস, ধরো কোনো একটা কোর্ট, লোয়ার কোর্ট কোনো একটা এমন জাজমেন্ট দিতে যাচ্ছে, সেই জাজমেন্টটা দেওয়ার অধিকার ওই লোয়ার কোর্টটা নেই। ধরো কোনো একটা দুটি রাজ্যের মধ্যে কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, তো
তো দুটি রাজ্যের মধ্যে কনফ্লিক্ট হয়েছে নিয়ে কোনো একটা রাজ্যের হাইকোর্ট বলছে যে না এই রাজ্য যেটা বলছে সেটাই ঠিক। এই যে এই হাইকোর্ট যে কথাটা বলল সেটা বলার অধিকার অ্যাকচুয়ালি হাইকোর্টের নেই, কারণ দুটো রাজ্যের মধ্যে যখন কনফ্লিক্ট লাগবে তখন সেটাকে রফাদফা করার অধিকার কেবলমাত্র সুপ্রিম কোর্টের আছে, কোনো রাজ্যের কোর্টের নেই। তো সেইটা একটা সে এখতিয়ার বহির্ভূত কাজ করতে চলেছে। তো সেই জন্য তখন সেই যে ও যে রায়টা দিতে চলেছে সেই রায়টা দেওয়ার আগেই তাকে সুপ্রিম কোর্ট তো জেনে নিল, এবং সেই সুপ্রিম কোর্ট যদি তাকে অর্ডার দিয়ে দেয় যে আপনি যে অর্ডারটা মানে যে রায়টা দিতে যাচ্ছেন সেটা দিয়েন না, তো সেই ধরনের ক্ষেত্রে যে এই যে বাধা দেওয়া, এই সুপ্রিম কোর্ট যে হাইকোর্টকে যে বাধা দিচ্ছে কোনো একটা রায় প্রদান করার আগে 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 তখন সেটাকে বলা হয় প্রহিবিশন। কিন্তু রায় প্রদান হয়ে যাওয়ার পর যদি সেই জিনিসটাকে, সেই যে রায়টা দিল সেই রায়টাকে যদি ডিসমিস করতে চায় তাহলে সেক্ষেত্রে তোমার কোন রিট জারি করতে হবে? সার্চুরারি। ঠিক আছে? তো কোনো একটা রায় দেওয়ার আগে প্রহিবিশন এবং রায় দেওয়ার পরে স্যাচুরারি। ঠিক আছে? বেশ, চলো পরের কোশ্চেন। রাষ্ট্রপতি পার্লামেন্টের উভয় কক্ষে মোট কতজন সদস্য মনোনীত করেন? উভয় কক্ষে মোট কতজন সদস্য মনোনীত করেন? দেখো এই কোশ্চেনটা এখন এই মুহূর্তে তো পাল্টে গেছে, আগে একরকম ছিল এখন একরকম হয়েছে। আগে উত্তরটা হতো 14। কোথায় না তোমার রাজ্যসভাতে তোমার করতো 12 জন এবং লোকসভাতে করতো দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে, মানে হ্যাঁ অ্যাংলো ইন্ডিয়ানকে করা হতো। কিন্তু এখন এই মুহূর্তে যে ওই যে দুজন যে লোকসভাতে দুজন অ্যাংলো ইন্ডিয়ানকে মনোনীত করতে থাকতো আগে, সেটা এখন তুলে দেওয়া হয়েছে। তো তুলে দেওয়ার ফলে এখন মাত্র 12 জনকে কিন্তু মনোনীত করতে পারে। টোটাল সংসদে কেবলমাত্র 12 জনকে সে মনোনীত করতে পারে। যে লোকসভায় এই মুহূর্তে কোনো মনোনীত কাউকেই করতে পারে না। ঠিক আছে? আগে করতে পারতো দুজনকে, কিন্তু এখন সেটা করতে পারে না। সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা রয়েছে? সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা রয়েছে? 3 প্রকার জরুরি অবস্থা রয়েছে। একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা, স্টেট এমার্জেন্সি, বা তোমার ওটাকে কি বলা হয়, এটাকে স্টেট এমার্জেন্সিটাকে প্রেসিডেন্ট রুল বলা হয়ে থাকে। ঠিক আছে? আর একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। তো ন্যাশনাল এমার্জেন্সি হচ্ছে কত, এক সেকেন্ড, 352। ন্যাশনাল এমার্জেন্সি 352 কি আর্টিকেল বলছি আমি, 352 নম্বর আর্টিকেলে কিসের কথা বলা হয়েছে? ন্যাশনাল এমার্জেন্সি। প্রেসিডেন্ট রুল বা তোমার স্টেট এমার্জেন্সির কথা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে? ওর সাথে 4 যোগ করে দাও, মানে কত হবে? 4 যোগ করলে 56। 356তে বলা হয়েছে স্টেট এমার্জেন্সি। আর ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা কত নাম্বার আর্টিকেলে বলা হয়েছে? আবার 4 যোগ করে দাও, 360। মনে রেখো, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি আমাদের দেশে এখনও পর্যন্ত একবারও লাগেনি। ঠিক আছে? ভারতীয় সংবিধানের সর্বোচ্চ, হ্যাঁ, আর এটা কত নাম্বার পার্টে বলা আছে বলো দেখি? পার্ট হয়, হ্যাঁ, তো কত নাম্বার পার্টে আছে আমাদের? এটা আছে 18 নাম্বার পার্টে। ঠিক আছে? সংবিধানের 18 নাম্বার পার্টে আছে এই জরুরি অবস্থা। জরুরি অবস্থা কত নাম্বার পার্ট? 18 নাম্বার পার্ট। ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা কে? কাকে বলা হয় বা কে? সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা, সে যেভাবে ব্যাখ্যা করবে সেইভাবেই তোমাকে মেনে নিতে হবে। সুপ্রিম কোর্ট হচ্ছে সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। সুপ্রিম কোর্ট যা বলবে সংবিধানের কোনো একটা কনসেপ্টের উপরে যেরকম সে ব্যাখ্যা দেবে, সেই ব্যাখ্যাটাকে কিন্তু সর্বা বলে ধরে নিতে হবে। আগে যদি সেই সুপ্রিম কোর্টই কোনো অন্য ব্যাখ্যা দিয়েছিল, লেটেস্ট ব্যাখ্যাটাকে কিন্তু সবসময় গ্রাহ্য করতে হবে। আগের ব্যাখ্যাটা যদি কেউ দিয়েছিল সেটাকে যদি নিজেই চেঞ্জ করে নেয় তাহলে পরে সে লেটেস্ট সব থেকে পরে এবং সব থেকে নতুন যে ব্যাখ্যাটা দিয়েছে সেটাকেই ধরে নিতে হবে। ঠিক আছে? এই যেমন তোমরা শুনে থাকবে যে সামনে যে কী থাকে, প্র্যাম্বল। এই প্র্যাম্বল সম্পর্কে অনেকে অনেক রকম, মানে সুপ্রিম কোর্টই অনেকবার অনেক রকমের ডিসিশন দিয়েছিল। যেমন যে কেউ বলেছে যে এরকম প্র্যাম্বলকে চেঞ্জ করা যাবে, অ্যামেন্ডমেন্ট করা যাবে। কেউ বলেছে না, প্র্যাম্বল যেহেতু এর অংশ নয় তাই প্র্যাম্বলকে চেঞ্জ করা যাবে না, প্রস্তাবনা যেটাকে বলে আর কি প্র্যাম্বলকে।
ঠিক আছে। তো সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের সর্বোচ্চ ব্যাখ্যাকর্তা। ভারতের আন্তর্জাতিক চেরি ব্লসম উৎসব কোন রাজ্যে উদযাপন করা হয়ে থাকে? চেরি ব্লসম উৎসব কোথায় হয়ে থাকে? মেঘালয়ে। মেঘালয় কোথায়? মেঘালয়ের যে ওই শিলং নামক যে জায়গাটা, সেখানে এই চেরি ব্লসম উৎসব পালন করা হয়ে থাকে। ঠিক আছে। নগরপালিকা বিল সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? নগরপালিকা বিল মানে হচ্ছে মিউনিসিপ্যাল যে অ্যাক্ট, সেটা সংবিধানের কত নম্বর তফসিল? তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম, টিয়ার্স অফ ওল্ড পিএম 11 নম্বরে কী ছিল? পি। আর 12 নম্বরে ছিল কি? এম। ঠিক আছে। পি মানে কি? পঞ্চায়েত, আর এম মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি। তার মিউনিসিপ্যালিটিস কি বাংলাতে কী বলা হয়? নগরপালিকা। ঠিক আছে। তো পঞ্চায়েতে যেমন বলা হয়েছিল 29টা কাজকর্মের কথা, সেরকম মিউনিসিপ্যালিটিসে কতগুলি কাজের কথা বলা হয়েছে? 18টি। পরবর্তীতে, ভারতীয় নাগরিকত্ব লাভের জন্য অন্তত কত বছর ভারতে বসবাস করা দরকার? এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের থাকে, কোথাও 12 থাকে, কোথাও 7 থাকে, কোথাও 5 থাকে। তো এটা 7টা কি ধরে নিয়ে চলো, 7টায় কিছু কিছু পরীক্ষায় সেখানে 7টাকে অ্যান্সার হিসেবে ধরা হয়েছে, সেই জন্য আমি 7টাকেই অ্যান্সার হিসেবে ঠিক করলাম। তারপর 2021 সালে, এটা আমি চেঞ্জ করছি, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে কি? এটাকে না, এটাকে কী করব, এটাকে 25 সাল করে না, 2025 সালে ভারতবর্ষ কততম স্বাধীনতা দিবস পালিত হয়? এখানে তো অ্যান্সারটা নেই, এখানে 75তম। এটাকে 75 না করে আমি বললাম 79, এবং এটাই হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। 2025 সালে ভারতবর্ষ কততম স্বাধীনতা দিবস পালিত হলো? 79তম। ঠিক আছে। ব্লু হার্ট ক্যাম্পেইন, এটি নিম্নলিখিত কোনটি সচেতনতা সম্পর্কিত? মানব পাচার, হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে বলো দেখি? 23 নম্বর আর্টিকেল, যেটা একটা ফান্ডামেন্টাল রাইট। হিউম্যান ট্রাফিকিং কী হলো? ব্লু হার্ট ক্যাম্পেইন। 1956 সালে শিল্পনীতিতে শিল্পগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? দেখো, শিল্পনীতি দুবার এসেছিল। একবার এসেছিল, মানে প্রথমবার এসেছিল শিল্পনীতি, ফার্স্ট শিল্পনীতিটা এসেছিল কত সালে? ফার্স্ট শিল্পনীতিটা এসেছিল তোমার 1948 সালে, আর দ্বিতীয়টা এসেছিল 1956 সালে। তো এটা ছিল প্রথম, আর এটা ছিল দ্বিতীয়। দ্বিতীয়বারে যখন এলো, তখন ওটাকে 3টে শিডিউলে ভাগ করা হয়েছিল। কী কী? ফার্স্ট শিডিউলটা ছিল তোমার, বলা হয়েছিল যে একদম সরকারি, আর একটা হচ্ছে আধা সরকারি, মানে যেখানে স্টেট মানে এখানে তোমার সরকার এবং তার সাথে প্রাইভেট দুজনে মিলে কাজ করবে। আর একটা হচ্ছে তোমার আদার্স। একটা হচ্ছে তোমার সরকারি, হ্যাঁ, স্টেট, এখানে স্টেট প্লাস তোমার হচ্ছে কি প্রাইভেট, আর এটাতে আদার্স। মানে এই দুটো ক্যাটাগরি বাদ দিয়ে যা যা পড়ে থাকে সবগুলো এই থার্ডটাতে চলে আসবে। ঠিক আছে। এরকমই এটা সিস্টেমটা শিডিউলটা। ঠিক আছে। আর একবার আই থিঙ্ক 1991 সালে নিয়ে আসা হয়েছিল। হ্যাঁ, তো ওটা 1991 সালে তোমরা জানো এলপিজি রিফর্ম হয়েছিল মনমোহন সিংয়ের তত্ত্বাবধানে। পিভি নরসিমহা রাও সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। তারপর দেখো, রাজ্যসভার সদস্য একটানা সর্বাধিক কত বছরের জন্য সদস্য হতে পারেন? রাজ্যসভার সদস্য একটানা সর্বাধিক কত বছরের জন্য সদস্য থাকতে পারেন? রাজ্যসভার সদস্যরা একটানা 6 বছরের জন্য সদস্য থাকতে পারে। মানে আবার রিঅ্যাপয়েন্ট হতে পারে, বাট একটানা যদি তাকে যদি কোনোভাবে না করা হয়, সে 6 বছর পর সে অটোমেটিক্যালি তার সদস্যতার পদ ডিসমিস হয়ে যাবে। ওকে। তারপর নেক্সট, লোকসভার অধিবেশন বছরে ন্যূনতম কতবার হয়? লোকসভার অধিবেশনটা বছরে ন্যূনতম 2বার হয়। মনে রেখো যে দুটো অধিবেশনের মাঝখানে, মানে এই একটা অধিবেশন হলো আর এই একটা অধিবেশন হলো, দুটো অধিবেশনের মাঝখানে ম্যাক্সিমাম 6 মাসের একটা গ্যাপ থাকবে। ঠিক আছে। ম্যাক্সিমাম 6 মাসের, অর্থাৎ তার বেশি হলে চলবে না, তার থেকে কম। আর আমরা জানো কতবার অধিবেশন হয় আমাদের এই মুহূর্তে? 3টে অধিবেশন হয়। একটা হয় কি
একটা হচ্ছে তোমার মনসুন, একটা হচ্ছে উইন্টার, আর একটা হচ্ছে বাজেট। আমি মনে হয় উল্টো পাল্টা করে লিখলাম। মানে প্রথমে তোমার বাজেট সিজন হয় বছরের শুরুতেই, বাজেট সিজন ফেব্রুয়ারিতে। তারপর তোমার মনসুন সিজন হয়, আর তারপর হয় তোমার উইন্টার সিজন। ঠিক আছে, তো এরকমভাবে হয়। মোট কথা হচ্ছে এই তিনটেই হয়ে থাকে আর কি, ঠিক আছে। আর এই ছিল আজকের ইয়ে, ঠিক আছে। আর তো কোশ্চেন নেই আমাদের, তো পরে আবার অনেক কোশ্চেন আনবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা একটু জানিও। আর হ্যাঁ, অবশ্যই যদি একটু ভালো লেগে থাকে আমার মেহনত বা আমার যে পরিশ্রমটা যদি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে বা অন্যদেরকে একটু শেয়ার করো, যাতে অন্যরাও একটু এই যে পরিশ্রমের যে ফলাফলটা তারাও একটু এনজয় করতে পারে। আর অবশ্যই তোমরা আমাকে জানাতে থাকো যে কীরকম হচ্ছে, কেমন হচ্ছে, আর কি করলে আরও ভালো হতে পারে। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো তোমার কমেন্টের। ওকে, ঠিক আছে।